নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নতুন কোনো সংকট সৃষ্টি না করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে না এসে নির্বাচন বাধাগ্রস্ত করছেন কেন? রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অর্পণ আলোক সংঘ আয়োজন করে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপের। এতে অংশ নেন রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ। এই চিন্তা করে আমরা কাজ করি না। সংলাপে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে নানাভাবে মিডিয়া ট্রায়াল চলছে এনসিপিকে ঘিরে। গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরো শক্তি সঞ্চার করবে। আমরা মিডিয়া বিমুখ না, আমরা মিডিয়া বিরোধী না, কিন্তু আমরা বারবার যেটা বলে এসেছি, মিডিয়াকে বস্তুনিষ্ঠ হতে হবে। আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি ডিকোড করতে না পারেন, তাহলে ভবিষ্যতের যে অন্ধকার, যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন, সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে জামায়াত সহ যারা যুগপৎ আন্দোলন করছেন তাদের সমালোচনা করেন। বলেন, আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান সম্ভব। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকাটা ঠিক হয়নি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, গণতান্ত্রিক চর্চায় কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক দিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? যারা যুগপৎ আন্দোলন করছেন তাদের মধ্যে একটি রাজনৈতিক দল পতিত সরকারের ডামি নির্বাচনে অংশ নিয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোষরদের নিষিদ্ধ করার দাবি করছে জামায়াত, এদের বেলায় কিছু বলছে না কেন? কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপতের সঙ্গে, সেটা জনগণ দেখছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। নাটোরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুদু বলেছেন, ঐক্যবদ্ধ হলে বিএনপি আরও গতিশীল হবে এবং দল আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক সভায় তিনি এ কথা বলেন। দুলু অভিযোগ করেন, কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সঙ্গে নেই আপনারা। আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান, খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে, এই বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তকারী খালেদা জিয়া, তারেক রহমানের এই বিজয়কে কেউ আটকে রাখতে পারবে না। দেশের মানুষের অধিকার আদায়ে কারো সাথে দ্বিমত নেই বিএনপির, জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বলে মন্তব্য করেন দলটির মহাসচিব। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তারা এসব কথা বলেন। মোস্তফা শাওনের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত রাশেদুল কাদিরের প্রতিবেদনে। কিশোরগঞ্জ জেলার পুরনো স্টেডিয়াম মাঠে দীর্ঘ 9 বছর পর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। নানা উৎসাহ উদ্দীপনায় জেলার 13টি উপজেলা ও 8টি পৌর কমিটির 2090 জন কাউন্সিলর ভোট দিয়ে নেতা নির্বাচন করেন। সকালে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী বক্তব্যে বলেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশে যা কিছু সব বিএনপির করা। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে।
বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন। তার বক্তব্যে বলেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে তা বিএনপি অনেক আগেই দিয়েছে। কোন কোন বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারোর সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়। দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষ, শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সুযোগ এসেছে এবং নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে বলেও জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান শুধু আন্দোলন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। শনিবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ শীর্ষক চিত্রকর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। পদ্মা সেতুর দুই প্রান্তে এ চিত্রকর্ম নির্মাণ করেছে সেতু কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল। এই প্রজন্ম, আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। বিদেশ গমনকালে প্রবাসীদের রেখে যাওয়া সঞ্চয়ের অর্থ ফেরত দিতে পারছে না তিনটি তফসিলি ব্যাংক। প্রবাসীদের নিবন্ধন ফি বাবদ পাওয়া এমন প্রায় 600 কোটি টাকা এফডিআর হিসেবে রেখেছে ব্যাংকগুলো। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এখন ফেরত চেয়ে বারবার তাগাদা দিয়ে যাচ্ছে। মহাপরিচালক বলছেন, বারবার বলেও ব্যাংকগুলো ব্যর্থ অর্থ ফেরতে। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ইউনিয়ন ব্যাংক সাবেক সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় এটি অনুমোদন পায়। চট্টগ্রামের এসালম গ্রুপের সঙ্গে এর অনুমোদনে সম্পৃক্ত ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। ব্যাংকটি থেকে 28,000 কোটি টাকা নামে বেনামে বের করে নিয়েছে চট্টগ্রামের এসালম গ্রুপ। সংকট থেকে মার্জারে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক নিয়োজিত পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারল্য সংকটের কারণে ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে ব্যাংকটি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি সংস্থা। সংস্থাটির দায়িত্ব প্রবাসী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো। এর জন্য অবশ্য প্রবাসীরা জনপ্রতি 3,000 টাকা ফি দেন। এমন 30 কোটি টাকা এখন ইউনিয়ন ব্যাংক ফেরত দিতে পারছে না। আপনারা জানেন, প্রবাসীরা যখন বিদেশ যায় তখন বিএমইটিতে তারা রেজিস্ট্রেশন করে, সেখানে তারা 3,500 টাকা করে টাকা দেয়। এই টাকা হলো এই টাকার সম্পূর্ণ উৎস। এটা এখানে রেভিনিউর টাকা না, এটা পুরাটাই গরিবের টাকা। যারা এই প্রবাসে যায়, আপনি জানেন যে সৌদি আরব বিভিন্ন দেশে 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারে জাহুদারি কাজ পর্যন্ত করে, সেই জাহুদারির টাকাটাও এখানে। এই টাকা ইউনিয়ন ব্যাংকের হিসাবটি তুলনামূলক কম, কারণ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের কাছে 500 কোটি টাকার বেশি। সূত্রগুলো বলছে এই ব্যাংকে বোর্ডের এফডিআর করা অর্থের পরিমাণ 521 কোটি টাকা, আর গ্লোবাল ইসলামী ব্যাংকেও আটকা 13 কোটি টাকা। এই সরকার আসার পর থেকেই সমস্ত টাকা সরকারি ব্যাংকে রাখা হয়, বেসরকারি ব্যাংকে কোনো টাকা রাখা হয় না। আগে যে টাকাগুলি বিভিন্ন ব্যাংকে, বেসরকারি ব্যাংক এই আটক হয়ে আছে, সেগুলি উদ্ধারের জন্য আমরা এখানে
তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা যারা আছে তাদেরকে আমাদের এখানে ডেকে ব্যক্তিগত যোগাযোগ করে আমরা চেষ্টা করতেছি উদ্ধার করার জন্য। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের কল্যাণে গঠিত হয়, তবে আতাতে বিপুল অর্থ 3 ব্যাংকে এফডিআর করে বোর্ডের অকল্যাণ করে গেছে সাবেক সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহীরা। আর এখন আশা হয়তো মার্জারের পর অর্থ ফেরত পাবে সংস্থাটি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। ব্যাপক আয়োজনে চলছে টাঙ্গাইলে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চলছে সাজসজ্জার কাজও। গত বছরের চেয়ে বেড়েছে মণ্ডপের সংখ্যাও। পূজা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। আব্দুল্লাহ আল নোমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 28 সেপ্টেম্বর সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন পূজা উপলক্ষে উৎসাহের আমেজে ভরে উঠেছে টাঙ্গাইলের পূজা মণ্ডপগুলো। গত বছরের তুলনায় এবার বেড়েছে মণ্ডপের সংখ্যা। 12টি উপজেলায় 1200-র বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় পূজা। চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সময় ঘনিয়ে আসায় কাজ চলছে বিরতিহীনভাবে। ইতোমধ্যেই তৈরি হয়েছে প্রতিমার কাঠামো, চলছে রং তুলির কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় পরিস্ফুটিত হচ্ছেন দেবী দুর্গা ও তার সঙ্গীরা। লাভ ক্ষতি যাই হোক, বংশগত পেশার প্রতি সম্মান জানিয়েই আনন্দের সাথে প্রতিমা তৈরি করেন বলে জানান কারিগররা। আসলে আমি এই কাজটি ছোটবেলা থেকেই এই শিল্পের সঙ্গে যুক্ত আছি এবং এই শিল্পকর্ম নিয়েই সামনের দিকে এগোতে চাই। 3 মাস ধরে আমরা প্রতিমা কাজ করতেছি। সামনে দুর্গাপূজা, আশ্বিন মাস শেষ পর্যায়ে তো আর কি, এই কারণে কাজ চলছে এখনো। বাধ্যতা করতো আর তাদের থেকে আমরা শিখছি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানায় পূজা উদযাপন কমিটি। আমরা সুন্দর সুষ্ঠুভাবে যাতে সকল পূজা অনুষ্ঠিত হয় এজন্য বারবার প্রশাসনের থেকে আমাদেরকে বিভিন্ন রকম তাগিদ, আমাদের পূজা সুন্দরভাবে যাতে শেষ করতে পারি এটাই আমাদের কাম্য। বিশৃঙ্খলা এড়াতে মণ্ডপগুলোয় 950 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানান পুলিশ সুপার। এবং টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে আমরা 950 জেলা পুলিশের সদস্য প্রত্যক্ষভাবে এই দুর্গাপূজাকে উপলক্ষে কিন্তু আমরা কাজ করব। আমাদের অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে উদযাপন হবে শারদীয় দুর্গোৎসব, এমনটাই প্রত্যাশা সকলের। শাশ্বতী সরকার, নাগরিক। ভোলার সদর উপজেলার কোরালিয়া গ্রামের 19 জেলেকে ভারতীয় সেনা সদস্যরা আটক করেছে বলে জানায় তাদের পরিবার। স্বজনদের দাবি, সাগরে মাছ ধরতে গিয়ে সুন্দরবন এলাকায় ভারত সীমানায় প্রবেশ করলে ফিশিং বোট সহ আটক করা হয় তাদের। পরে ভারতের কারাগারে পাঠানো হয় আটককৃত জেলেদের। ইতোমধ্যে নিখোঁজদের বিষয়টি নিয়ে সদর থানা মামলা করেছে জেলে পরিবার। অপহৃত জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের বাংলাদেশের প্রায় 19 জন জেলে ভারতের জেলে বন্দী অবস্থায় আছে এবং এই বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এখনো অফিসিয়ালি অবগত করিনি, তবে আমরা খুব দ্রুতই অফিসিয়ালি অবগত করার ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি আমাদের অধিদপ্তর থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন বা আমাদের সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। ভারতে কারাভোগ শেষে 18 বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাতে মেহেরপুরের কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা, যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পর আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। বিজিবি জানিয়েছে, যাচাই বাছাই শেষে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লার বুড়িচংয়ে চুরির সন্দেহে এক যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, স্থানীয় একটি কারখানায় এ নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা হয়েছে। কুকুর দিয়ে কামড়ানোর ঘটনা যখন ভাইরাল হয় তখনই আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি। নজরদারি বৃদ্ধি করার পর তথ্য প্রযুক্তি এবং লোকাল ইনফরমারের সহায়তায় পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই। এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচটাই বাংলাদেশের, তাও সেই শ্রীলঙ্কার বিপক্ষে যাদের সহযোগিতায় সুপার 4-এ উঠেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ছন্দে থাকা লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। দুবাই থেকে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা সাপে নেউলের মতো। তবুও টাইগার সমর্থকেরা কয়েকদিন প্রতিদ্বন্দ্বিতা ভুলেছিল। কেউ শ্রীলঙ্কার জার্সি পরে ছবি দিয়েছেন, কেউ আবার লঙ্কান পতাকা হাতে বাংলাদেশের সমর্থনের প্রতীকী বার্তা দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়েই এশিয়া কাপে টিকে আছে লিটনরা। ক্রিকেট মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বিতা গত 7 বছরে বারবার উত্তেজনা তৈরি করেছে। কখনো বিব্রতকর মুহূর্ত, কখনো তুমুল প্রতিদ্বন্দ্বিতা। প্রতিবারই যেন বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামে দুই দল। এশিয়া কাপে এখন পর্যন্ত আশালঙ্কার দলই এগিয়ে। গ্রুপ পর্বে 3 ম্যাচের 3টিতেই জয় তাদের, যার একটি ছিল বাংলাদেশের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে 170 রানের টার্গেট তাড়া করে জিতেছে কুশল মেডিন্স ও কামিন্দু মেডিন্সের দুর্দান্ত ব্যাটিংয়ে। ওপেনার পাথুম নিশাঙ্কার ধারাবাহিক ফর্মও দলে জুগিয়েছে আত্মবিশ্বাস। অন্যদিকে বাংলাদেশকেও গ্রুপ পর্বের দুর্বলতাগুলো ঠিকঠাক করে নিতে হবে। তাই বুঝি দলে আসছে বদল। পারভেজ ইমন বাদ পড়েছেন, ফিরেছেন সাইফ হাসান। আগের ম্যাচে ব্যর্থ হলেও সাইফের ব্যাটিং আস্থা জাগিয়েছে। বোলিংয়েও সমাধান খুঁজছে বাংলাদেশ। আগের ম্যাচে সাইফ আর শামীম হোসেনকে নিয়ে পঞ্চম বোলার খেলানোর পরিকল্পনা কাজে আসেনি। বেদম মার খেয়েছেন দুইজন। সুপার 4-এর প্রথম ম্যাচে রাত 8:30টায় মুখোমুখি হচ্ছে দুই দল। প্রথম পয়েন্ট তুলতে মরিয়া আশালঙ্কা আর লিটন দাসের নেতৃত্বাধীন দুই শিবির। শাশ্বতী সরকার, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।